আলোবাবু। লেখক বনফুল। লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল। প্রিয় ছাত্রছাত্রীরা, বনফুলের লেখা গল্প আলোবাবু পড়ে আজ আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি। তোমরা সহজ ব্যাখ্যা চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নিও। প্রথমে লেখক পরিচিতি। লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্ম বিহারের পূর্ণিয়া জেলার মণিহারিতে 1899 সালে। সাহেবগঞ্জ হাই স্কুলে পড়ার সময় 1915-তে তাঁর লেখা প্রথম কবিতা মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হয়। এরপর প্রবাসী ও ভারতী পত্রিকায় তিনি বনফুল ছদ্মনামে কবিতা লেখেন। পাটনা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। তাঁর লেখা প্রথম উপন্যাস তৃণখণ্ড। বাংলা সাহিত্যে ক্ষুদ্রতম ছোট গল্পেরও জনক তিনি। ছোট গল্প, নাটক, উপন্যাস সাহিত্যের সব শাখাতেই তিনি সমান দক্ষ। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ স্থাবর, জঙ্গম, মন্ত্রমুগ্ধ, হাটে বাজারে, শ্রীমধুসূদন, বিদ্যাসাগর প্রভৃতি। আত্মজীবনীমূলক গ্রন্থ পশ্চাৎপট রবীন্দ্র পুরস্কারে সম্মানিত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক আর ভাগলপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডি.লিট উপাধি লাভ করেন। আলোবাবু গল্পটি লেখকের ছোট গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। গল্পটির সহজ ব্যাখ্যা করছি। আলোবাবু। গল্পটি চরিত্রকেন্দ্রিক, অর্থাৎ পুরো গল্প একজন আলোবাবু নামের লোককে নিয়ে লেখা। আলোবাবু গল্পের কেন্দ্রীয় চরিত্র। নামের সঙ্গে তার চেহারার মিল নেই একেবারেই। গায়ের রং কুচকুচে কালো, মুখটি বেগুন পোড়ার মতো, মুখে এক মুখ কালো গোঁফ-দাড়ি, জোড়া ভ্রু, মাথায় ঘাড় পর্যন্ত লম্বা বাবরি চুল, গলায় তুলসীর মালা। বাবরি চুল হলো কাঁধ পর্যন্ত ঝোলা ঢেউ খেলানো চুল। পরনে কেবল একখানি ধবধবে সাদা থান এবং গায়ে একটি সাদা চাদর। আলুথালু জামা কাপড় তিনি গায়ে দিতেন না, জুতোও পরতেন না। সবাই তাকে আলুবাবু বলে ডাকত। আলোবাবু নিঃস্ব, অত্যন্ত গরিব। 3 কুলে তার কেউ নেই, তাই অপরের দয়া দাক্ষিণ্যেই তিনি বেঁচে আছেন। একদিন একটি পাখির চিকিৎসা করাতেই লেখকের কাছে তার আসা। একদিন সকালে লেখকের বৈঠকখানায় এসে আলোবাবু লেখককে নমস্কার করে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়েছিলেন। লেখক বললেন, "কি চাই আপনার?" আলোবাবু বললেন, "অনুগ্রহ করে একটু সাহায্য করবেন আমাকে?" লেখক পেশায় ডাক্তার এবং অবস্থাসম্পন্ন মানুষ, যার ফলে অনেকেই আসেন আর্থিক সাহায্যের জন্য। আলোবাবুকে দেখে লেখক ভেবেছিলেন তিনিও হয়তো অর্থ সাহায্যের আবদার নিয়েই এসেছেন। মনে মনে একটু বিরক্ত হলেও লেখক মুখ ফুটে বিরক্তি প্রকাশ না করে কী ধরনের সাহায্যের দরকার জিজ্ঞাসা করলেন। আলোবাবুর বাঁ হাতে একটা ছোট থলি ছিল। সেই থলির ভিতর হাত ঢুকিয়ে তিনি একটি ছোট পাখির ছানা বার করে বললেন, "একটা ছোড়া এই পাখির ছানাটার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে বেড়াচ্ছিল। আমি 2 আনা পয়সা দিয়ে বাচ্চাটা নিয়ে নিয়েছি তার কাছ থেকে। মনে হচ্ছে এর পায়ে লেগেছে। পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে বেড়াচ্ছিল কি না একটু দেখবেন দয়া করে? শুনেছি আপনি বড় ডাক্তার।" লেখক পাখির ছানাটিকে ভালোভাবে দেখে ঔষধ লাগিয়ে, অর্থাৎ টিংচার আয়োডিন লাগিয়ে বেঁধে দিলেন। তারপর আলোবাবুর সাথে কথা বলে লেখক জানতে পারলেন আলোবাবু খুব গরিব এবং পরের দয়ায় বেঁচে আছেন। পয়সার অভাবের জন্য তিনি বিয়ে থা পর্যন্ত করেননি।
পাখিটি একটু ভালো হলে তিনি ছেড়ে দেবেন, কারণ কোনো জীবন্ত জিনিস পোষবার সামর্থ্য তার নেই। পশু পাখি পোষবার ইচ্ছা থাকলেও উপায় নেই, কারণ তাতে খরচা আছে। দিন 7 হলো এখানকার একজন নামকরা উকিল অবিনাশবাবুর বাড়িতে তিনি আছেন। যদিও অবিনাশবাবুর সাথে তার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই। আলোবাবুর দূর সম্পর্কের বোনের বন্ধুর শ্বশুর হলেন অবিনাশবাবু। কিছুক্ষণ কথাবার্তা বলে আলোবাবু পাখির ছানাটিকে নিয়ে চলে গেলেন। কয়েকদিন পরে লেখককে যেতে হয়েছিল অবিনাশবাবুর বাড়িতে। সেখানে গিয়ে দ্বিতীয়বার দেখা হয়ে গেল আলোবাবুর সঙ্গে। সেখানে আলোবাবু একটি দেশি কুকুরের বাচ্চার সেবা করছিলেন। লেখককে দেখে আলোবাবু হেসে বললেন, বিনুবাবুর কুকুর এটি। কুকুর পোষার শখ আছে, কিন্তু সেবা করতে জানেন না। দুটো চোখে এতক্ষণ পিচুটি ভর্তি ছিল, তুলো ভিজিয়ে পরিষ্কার করলুম। আর কুকুরকে সারাক্ষণ বেঁধে রাখলে কি চলে? ওদের সঙ্গে খেলা করতে হয়। বিনু হলো অবিনাশবাবুর ছেলে, 10 বছর বয়স। একটি কুকুরের কিভাবে সেবা যত্ন করতে হয় সেটা জানে না। আলোবাবু পশু পাখি ভালোবাসেন এবং কিভাবে সেবা যত্ন করতে হয় তাও জানেন। তাই কুকুর পোষার সামর্থ্য না থাকলেও অবিনাশবাবুর ছেলের কুকুরছানাকে সেবা যত্ন করে সুস্থ রাখার চেষ্টা তিনি করছিলেন। কিছুক্ষণ পরে লেখকের দেখা হয় অবিনাশবাবুর সঙ্গে। আলোবাবুর প্রসঙ্গ উঠতেই অবিনাশবাবু বলেন, আলোবাবু মানুষটি অদ্ভুত এবং বড়ই স্নেহের কাঙাল। সেবার ব্যাপারে তিনি কোনো পাত্রপাত্রী বিচার করেন না এবং গায়ে গতরে খেটে সেবা করেন। এ ব্যাপারে পশু পাখি মানুষ কোনো বাছবিচার করেন না। তারপর লেখক অবিনাশবাবুকে জানান, আলোবাবু একদিন তার কাছে পাখি পেশেন্ট নিয়ে যাওয়ায় আলাপ হয়েছে। তখন অবিনাশবাবু লেখককে বলেন, দেখবেন তো যদি ওর চাকরি বাকরি জুটিয়ে দিতে পারেন কোথাও। সেবা করতে বড় ভালোবাসে, বিশেষত সেবার পাত্র বা পাত্রী যদি অসহায় হয়। কিছুদিন পর লেখকের দেখা হয় কলেজের এক বন্ধুর সঙ্গে, যিনি একজন সিভিল সার্জন। কথায় কথায় আলোবাবুর কথা ওঠে। আলোবাবুর সম্পর্কে জেনে সিভিল সার্জন বলেন, এখানকার হাসপাতালে ওকে প্রবেশনার ড্রেসার করে ঢুকিয়ে নিতে পারি, তবে 10 টাকার বেশি এখন পাবে না। পরীক্ষায় পাশ করলে তখন মাইনে বাড়বে। ডাক্তার হলেন স্থানীয় হাসপাতালের সিভিল সার্জন। সিভিল সার্জন লেখকের কথায় তাকে প্রবেশনার ড্রেসারের চাকরি দেন, মাইনে 10 টাকা, পরীক্ষায় পাশ করলে মাইনে বাড়বে। কথা মতো আলোবাবু হাসপাতালের আউটডোরে রুগীদের পরিচর্যায় লেগে পড়েন। রুগীদের সেবা যত্ন করে তাদের ঘা ধুয়ে ব্যান্ডেজ করে দিতে লাগলেন। কয়েকদিন পরে সেখানেও ঘটল বিপত্তি। এক রুগীর কথায় তার ক্ষতে না জেনে কার্বলিক অ্যাসিড দেওয়ায় ডাক্তারবাবু যার পরনাই রেগে যান এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করেন। মাসখানেক পর চাকরি চলে যাওয়ায় আলোবাবু লেখকের কাছে এসে শুকনো মুখে সব কিছু জানালেন। লেখকও সব কিছু শুনে বললেন, কাজটা সত্যিই অন্যায় হয়েছে। তারপর কিছুক্ষণ বসে আলোবাবু চলে গেলেন। আলোবাবুর কথা চিন্তা করে লেখকের খুব খারাপ লাগছিল। কি করবেন ভেবে পাচ্ছিলেন না। দিন কয়েক পরে লেখক জানতে পারলেন যে বাড়িতে আলোবাবু থাকতেন, অর্থাৎ নামকরা উকিল অবিনাশবাবুর বাড়ি থেকেও তাকে তাড়িয়ে দিয়েছেন অবিনাশবাবুর স্ত্রী। অবিনাশবাবুর স্ত্রীর রাগের কারণ, তার শিশুপুত্র তিনুকে এক বগলে এবং কুকুরছানাকে আর এক বগলে নিয়ে
আলোবাবু একবার কুকুরছানার মুখে আরেকবার তিনুর মুখে চুমু খাচ্ছিলেন। শেষ পর্যন্ত লেখকই আশ্রয় দিলেন আলোবাবুকে। আলোবাবু অত্যন্ত গরিব নিঃস্ব, 5 জনের দয়াতে তার জীবন চলে। লেখক জানতে পারলেন একসময় তার অবস্থা ভালো ছিল, ভালো তবলা বাজাতে পারতেন, গান গাইতে পারতেন, কিন্তু সরলতার জন্য তাকে সব কিছু হারাতে হয়েছে। অভাবের দায়ে তবলা বিক্রি করে দিতে হয়েছে। একসময় স্যুট পরতেন, তাও বিক্রি করে দিতে হয়েছে। থাকার মধ্যে আছে কেবল হেডটি অর্থাৎ টুপিটি, সেটি বাজিয়েই তিনি গান গেয়ে থাকেন। আলোবাবু একজন অতি সাধারণ সহজ সরল মানুষ। আলোবাবু যে অত্যন্ত দায়িত্বশীল এবং কর্তব্যপরায়ণ ব্যক্তি সে সম্পর্কে লেখকের ধারণা ছিল না। একদিন লেখক আলোবাবুকে খুব তাড়াতাড়ি হেঁটে নিজের বাড়ির দিকে যেতে দেখেন। বলতে শোনেন, 10টা বেজে গেছে, আমার ঘড়িতে দম দেওয়া হয়নি এখনো। রামবাবুর গাইটার বাচ্চা হয়েছে শুনে দেখতে গিয়েছিলাম। হঠাৎ শুনতে পেলাম তাঁর বৈঠকখানার ঘড়িতে টং টং করে 10টা বেজে গেল। তখনই ছুটলাম। আমার ঘড়িতে ঠিক 10টার সময় দম দিই। আমাদের যেমন খাবার, ঘড়ির তেমনি দম। বেচারির খেতে দেরি হয়ে গেল আজকে। আলোবাবু অত্যন্ত স্নেহপ্রবণ ও সেবাপরায়ণ। মানুষ, পশু, পাখি সবার সেবাতেই নিয়োজিত প্রাণ। কিন্তু কেউ তার সেই স্নেহ ভালোবাসার মূল্য দেয়নি। স্বার্থপর সমাজের মানুষ তার সহজ সরলতার সুযোগ নিয়েছে। স্বার্থে সামান্য আঘাত লাগলেই আশ্রয়হীন করতে দ্বিধা করেনি। তাই আলোবাবুর সমস্ত স্নেহ ঝরে পড়েছিল তার একমাত্র সম্বল ঘড়িটিতে। লেখক একদিন আলোবাবুকে অত্যন্ত ব্যস্ত সমস্ত হয়ে নিজের ঘরে ঢুকে টিনের বাক্স খুলে রেশমি কাপড়ে মোড়া একটি ঘড়ি বার করে তাতে অত্যন্ত স্নেহভরে দম দিতে দেখেন। পুরু কাপড়ে ঢাকা ঘড়িটিকে তিনি সযত্নে রাখেন। তারপর চোখ বুজে ধীরে ধীরে দম দিতে থাকেন। তাকে দেখে মনে হয় যেন পুজো করছেন। জীবনে কোথাও স্নেহ, প্রীতি, ভালোবাসার সুযোগ না পেয়ে সমস্ত ভালোবাসা যেন ঘড়িটির উপর উজাড় করে দিয়েছেন তিনি। একদিন ল্যাবরেটরি থেকে ফিরে লেখক দেখতে পান আলোবাবু হেড বাজিয়ে উঁচু স্বরে গান করছেন। 2টো লাইনই বারবার গাইছেন। আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। জিজ্ঞেস করে জানতে পারলেন আলোবাবুর প্রাণপ্রিয় ঘড়িটি চুরি হয়ে গেছে। আলোবাবু স্নেহ ভালোবাসা দিয়ে পশু পাখি মানুষের সেবা করেছেন, কিন্তু বারবার তাঁকে আশ্রয়চ্যুত হতে হয়েছে, সমস্যায় পড়তে হয়েছে। তাতে তার কোনো ক্ষোভ বা নালিশ নেই। তারপর একদিন প্রাণের থেকে প্রিয় ঘড়িটি চুরি হয়ে যাওয়ায় আলোবাবু সব বন্ধনমুক্ত হন। গলা ছেড়ে গেয়ে ওঠেন, আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। এরপর কিছুদিন পরে আলোবাবু পাগল হয়ে যান। বিচিত্র স্বার্থান্বেষী সংসারে নিজেকে নিতান্ত অপ্রয়োজনীয় বলে মনে হয় তার। ফলে মানসিক বিকৃতি ঘটে। পাগল হয়ে তার স্থান হয় পাগলাগারদে। প্রিয় ছাত্রছাত্রীরা, আলোবাবু গল্পটির ব্যাখ্যা তোমরা শুনলে। আশা করি গল্পটির বিষয়বস্তু বুঝতে পেরেছ। ধন্যবাদ।